একটা ব্যান্ডেজ করে দিন। আব্বুর পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। ওনার পা দিয়ে রক্ত পড়ছে শুনে ইনায়ার বুকটা ভার হয়ে গেল। কানের কাছে বাজতে লাগলো লোকটার হাসকি স্বরে বলা কথাগুলো। তাকে কতটা অস্থির উম, তাকে কতটা অস্থিরতা নিয়ে জিজ্ঞেস করেছিল সে বিয়ে করবে নাকি। ইনিয়া বুঝতে পারেনি কেন তাকে এই কথাগুলো বলল। শ্রাবণ আবার অস্থির কণ্ঠে বলল। প্লিজ আমার কথাটা শুনুন। বিভ্রম হলো ইনায়া। শুকনো ঢোক গিলে ফার্স্ট এড বক্সটার দিকে তাকায়। পরক্ষণে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে বক্সটা হাতে নেয় শ্রাবণের হাত থেকে। শ্রাবণের বুক থেকে যেন বিশাল বড় পাথর সরে। মুখে ফুটল মুচকি হাসি। মুচকি হাসির কারণে শ্রাবণের দুই গালে দেখা মিলল টোল। ইনায়া মুগ্ধ নয়নে শ্রাবণের দিকে চেয়ে থাকলো। শ্রাবণ হাসি হাসি মুখ নিয়ে বলল। ধন্যবাদ আপনাকে। বলেই ইনায়ার দিকে তাকায়। ইনায়া শ্রাবণের দিকে তাকিয়ে বলল। হবে, তোমারে ধন্যবাদ দেওয়ান লাগবো না। পরক্ষণেই বলল। আমি আইতাছি। ইনায়া যাওয়ার দিকে শ্রাবণ তাকিয়ে রয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। শ্রাবণের মনের মধ্যে এতক্ষণে বয়ে যাওয়া ঝড়টা শান্ত হয়ে মনটা তার শান্তি শান্তি লাগছে। চোখ বন্ধ করে বলল। আমাকে ক্ষমা করো আব্বু। হয়তো এই কথাটা তোমাকে সামনাসামনি বলারও মতো সাহস নেই আব্বু, কিন্তু আমি সারা জীবন অনুতপ্ত হব নিজের কাছে। পুরো ঘর অন্ধকারে নিমজ্জিত হয়ে ভৌতিক রূপ ধারণ করে আছে। জানালা দিয়ে গলে আছে চাঁদের আলো শ্রেয়াংশুর ঘরে, যার কারণে শ্রেয়াংশুর মুখটা স্পষ্টভাবে ফুটে উঠেছে। শ্রেয়াংশু রকিং চেয়ারে বসে আছে চোখের উপরে এক হাত রেখে। এমন সময় কিছু পড়ার আওয়াজে শ্রেয়াংশু হকচকিয়ে ধরপড়িয়ে উঠে পিছনের দিকে ফিরে তাকাতেই চোখে পড়ল অপার্থিবভাবে ইনায়াকে দেখে, যে বর্তমানে মেঝেতে লুটিয়ে পড়ে আছে আর বক্ষ বিভাজন থেকে আঁচল সরে গিয়ে নিচে লুটিয়ে পড়ে আছে, আর এক হাতে বক্সের মতো কিছু একটা আছে। শ্রেয়াংশু চট করে ঘুরে তাকালো। এই মেয়ে তার সামনে যতবার আসবে ততবারই তাকে এমন পরিস্থিতিতে ফেলবে যা বলারও বাহিরে। ইনায়া নিচে পড়ায় কোনো এর চামড়া উঠে রক্ত বের হচ্ছে, যা অন্ধকার হওয়ার কারণে ইনায়া দেখতে পায়নি। তবে ব্যথা অনুভব করতেই চোখ মুখ কুঁচকে অস্পষ্ট স্বরে বলল। আহ, এভাবে বলেই একভাবে বসে রইল। ইনায়ার আর্তনাদ শুনে শ্রেয়াংশুর বুকের ভিতরটা ভারী হয়ে গেল। সে উল্টো দিকে ঘুরেই অস্থির কণ্ঠে বলল। কি হলো ইনায়া, খুব লেগেছে নাকি? ইনায়া হাতের ইনায়া হাতের ব্যথায় ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। শ্রেয়াংশু আর সহ্য করতে পারল না তার শ্যামকন্যার চোখের পানি। ভুলে গেল ইনায়ার বক্ষ উন্মুক্ত। সে তাড়াতাড়ি করে এগিয়ে এসে দেখল ইনায়া এখনও একভাবে পড়ে কান্না করছে। ইনায়ার ডান হাতটা আঁকড়ে ধরে বলল। আস্তে আস্তে উঠে বসো দেখি। আস্তে আস্তে বলেই ইনায়ার হাত ধরে উঠাতে লাগলো সে। ইনায়া উপায় না পেয়ে শ্রেয়াংশু আর একটা হাত আঁকড়ে ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। শ্রেয়াংশু ইনায়াকে আলগোছে বিছানায় বসিয়ে তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে ঘুরে দাঁড়াতে তার পা থমকে গেল আবারও। চোখে পড়ল ইনায়ার উন্মুক্ত বক্ষ আর উদরে। সে ফাঁকা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলতে লাগলো। মেয়েটার কাছে কি করে এগিয়ে যাবে সে বুঝতে পারল না। সেও তো একজন পুরুষ মানুষ। এইভাবে নিজের স্ত্রীকে দেখলে নিজেকে সামনে রাখতে পারে না। শ্রেয়াংশু নিজেকে খুব করে অনেক কষ্টে সামলাতে লাগলো। তার পুরো শরীর আচানক গরম হতে লাগলো। কপালে জমা হলো বিন্দু বিন্দু ঘাম। শ্রেয়াংশু চোখ বন্ধ করে মনে মনে বলল। আল্লাহ আমাকে একটু ধৈর্য দান করো, আর পারলে মেয়েটার মাথায় একটু বুদ্ধি দান করো, না হলে আমাকে হার্ট অ্যাটাক করিয়ে দিয়ে আবার তাড়াতাড়ি উপরে পাঠিয়ে দেবে। আর ইনায়া তো ছোট বাচ্চার মতো ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে ব্যস্ত। বোকা মেয়েটা কি জানে তার এমন রূপ দেখে সামনের মানুষটা কত কষ্টে নিজেকে সামলাচ্ছে। শ্রেয়াংশু কিছুক্ষণ পর এগিয়ে এলো ইনায়ার দিকে, কিন্তু তার দিকে নয়ন তুলে চাইল। তার শ্যামকন্যার এমন রূপ দেখে বড্ড কষ্ট হচ্ছে তার নিজেকে সামলাতে।
তাই শ্রেয়াংশু মেঝের দিকে দৃষ্টি রেখে গলা খাকারি দিয়ে বলল। ইনায়া, তোমার আঁচলটা প্লিজ তোলো। ইনায়া চট করে কান্না থামিয়ে শ্রেয়াংশুর দিকে কান্না ভেজা চোখ নিয়ে তাকিয়ে রইল। কান্নায় এতটা মগ্ন থাকার জন্য সে শ্রেয়াংশুর কথাগুলো বুঝতে পারেনি। শ্রেয়াংশু ইনায়া কান্না থেমে গিয়েছে বলে ভাবল ইনায়া হয়তো আঁচলটা তুলেছে। সেজন্য শ্রেয়াংশু মাথা তুলে তাকাতেই দেখলো ইনায়া তার দিকে চোখ ভরতেই পানি নিয়ে তাকিয়ে আছে। শ্রেয়াংশু এগিয়ে এসে বলল। কোথায় লেগেছে তোমার ইনা? বাকিটুকু বলতে পারল না সে। আবার চোখে পড়ল একই দৃশ্য। শ্রেয়াংশুর মনে হলো নিজের মাথাটা দেয়ালে ঠুকতে। সে আর পিছিয়ে গেল না, ধীরে ধীরে এগিয়ে গেল ইনায়ার কাছে। এগিয়ে গিয়ে কিছুটা দূরত্ব রেখে পাশে বসলো। ইনায়া ব্যথা ভুলে সামনের মানুষটাকে একভাবে দেখছে। তাকে দেখে মনে হচ্ছে তার ব্যথাতুর ওষুধ সামনেই বসে আছে, যার চোখের দিকে তাকিয়ে তার সমস্ত ব্যথা ভুলে গেল। শ্রেয়াংশু ইনায়ের চোখে চোখ রেখে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ইনায়ের আঁচলটাকে খামচে ধরল। শাড়ির আঁচল খামচে ধরার কারণে সম্বিত ফিরল মেয়েটার। সে নিজের দিকে তাকাতেই চোখে মুখে ভর করল অদ্ভুত ভীতি। ভয়ার্ত চোখে তাকিয়ে রইল শ্রেয়াংশুর হাতের দিকে। সে ভাবতেই পারেনি তার আঁচলটা সরে গিয়েছে। শ্রেয়াংশু ইনায়ের ভয়ার্ত চোখ দেখে ঘাবড়ালো না। তার ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। তার হাতটা আঁচল ধরে রেখে আস্তে আস্তে উঠে আসতে লাগলো উপরে। ইনায়া ভয়ে ভয়ে কাঁপা হাত দিয়ে খপ করে আঁকড়ে ধরল শ্রেয়াংশুর হাত। ছলছল চোখ নিয়ে ফিরে তাকালো তার দিকে। আবার মিলিত হলো দুজনের আঁখি। শ্রেয়াংশুর ঠোঁটে ফুটে উঠেছে তৃপ্তির হাসি, তৃতীয়বারের মতো শ্যামকন্যার ছোঁয়া পেয়ে। শ্রেয়াংশু কোনো বাধা মানল না। সে শাড়ির আঁচলটাকে কাঁধে রেখে দেয়। কাঁধে শ্রেয়াংশুর হাতে উষ্ণ ছোঁয়া পেতেই মেয়েটা কেঁপে উঠে চোখ বন্ধ করে নেয়। ইনায়ের কাঁপুনি শ্রেয়াংশু টের পেল। সে ফিসফিস করে বলল। ইউ আর সো সিলি শ্যামকন্যা, বাট আই রিয়েলি লাইক ইউর সিলিনেস। ইনায়া শ্রেয়াংশুর ফিসফিস কথা শুনে চোখ খুলল, কিন্তু কিছুই বুঝতে পারল না। সে শ্রেয়াংশুর মুখের দিকে তাকিয়ে আছে। শ্রেয়াংশু তার হাতটা আর সরিয়ে আনলো। ইনায়াও নিজের দিকে তাকাতে দেখলো আঁচলটা সুন্দরভাবে তাকে ঠিক করে দিয়েছে। সে তো অন্য কিছু ভেবেছিল। শ্রেয়াংশুর নজর গেল ইনায়ার চামড়া উঠে যাওয়া হাতের দিকে। সেই ইনায়ার হাতটা টেনে ভালোভাবে লক্ষ্য করে উঠে গিয়ে আলমারি খুলে ফার্স্ট এড বক্স বের করে আবার ফিরে এসে একই জায়গায় বসে শ্যাবলনার তুলার চামড়া উঠে যাওয়া জায়গাটা পরিষ্কার করতে লাগলো। ফার্স্ট এড বক্সটা দেখে তার এতক্ষণে হুঁশ ফিরে আসে। সে তো এসেছিল মানুষটার পায়ে ব্যান্ডেজ করতে, এখানে এসে নিজেই লোকটার থেকে ব্যান্ডেজ করে নিচ্ছে। ইনায়ের কথাগুলো ভেবে লজ্জায় পড়ে গেল। শ্রেয়াংশু ইতিমধ্যে ইনায়ের হাতটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়ে ইনায়ের উদ্দেশ্যে বলল। তুমি কি আমাকে কিছু বলতে এসেছো এখানে? বলেই ইনায়ের দিকে তাকায়। ইনায়া মাথা নিচু করে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। শ্রেয়াংশু ছোট্ট করে বলল। ও, তাহলে তোমার ঘরে চলে যাও ইনায়া। ইনায়া আস্তে করে উঠে দরজার কাছে এগিয়ে গিয়ে নিচু হয়ে বসে গেল। শ্রেয়াংশু বুঝতে পারল না মেয়েটা কেন ওই জায়গায় বসে গেল। ইনায়া ফার্স্ট এড বক্সটা নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো শ্রেয়াংশুর দিকে। শ্রেয়াংশু হতবিহ্বল হয়ে ইনায়ার হাতের বক্সটার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না এই মেয়ে ফার্স্ট এড বক্স নিয়ে কেন তার দিকে আসছে, আর এইটাই বা কেন তার ঘরে এনেছে মেয়েটা। ইনায়া শ্রেয়াংশুর সামনে দাঁড়িয়ে ইতস্তত করে বলল। আপনার পা দিন, আমি ব্যান্ডেজ করে দিই। শ্রেয়াংশু অবাকের শীর্ষ পর্যায়ে চোখ বড় বড় করে ইনায়ের দিকে তাকিয়ে আছে। তার পা কাটলো শ্রাবণের ঘরে, আর এই মেয়ে কিভাবে তা জানতে পারলো? শ্রেয়াংশুর কাছে সব তালগোল পাখি যাচ্ছে। শ্রেয়াংশু গলা খাকারি দিয়ে বলল। তুমি কেমন করে জানলে যে আমার পা কেটে গেছে? ইনায়া চট করে মাথা তুলে বলল। গম্ভীর ছেলেটা। কতটুকু বলে ইনায়া চোখ বড় বড় করে নেয়। যখন বুঝতে পারলো কি বলতে কি বলে ফেলেছে, সে এলোমেলো দৃষ্টি ফেলে শাড়ির আঁচলটাকে খামচে ধরল। শ্রেয়াংশু কপালে গাঢ় ভাঁজ ফেলে বলল। মানে? ইনায়া ঢোক গিরে প্রসঙ্গ পাল্টে বলল। আমার পাটা দিন, ব্যান্ডেজ করে দিই। শ্রেয়াংশু মোবাইলের দিকে তাকিয়ে দেখলো ইঞ্জেকশন নেওয়ার সময় হয়ে গেছে, তাই আর ঘাটালো না সে। ইনায়ের দিকে তাকিয়ে বলল। আমি করে নেব, তুমি যাও। ইনায়া বাক্সটা রেখে নিঃশব্দে চলে গেল। ইনায়ের মনে নতুন প্রশ্ন জাগলো আজ। তার স্বামী যদি বিয়ে করেই থাকে, তাহলে বউকে নিয়ে এই ঘরে থাকে না কেন?
কথাগুলো ভাবতে ভাবতে ইনায়া তার ঘরে চলে গেল। শ্রেয়াংশু ইনায়া যাওয়ার দিকে তাকিয়ে প্রিয়তাকে মেসেজ দিয়ে বিছানায় শুয়ে পড়ল। সকাল 7টা। জানালা বিশাল কাজ ভেদ করে সূর্যের সোনালি আভা শ্রেয়াংশুর ঘরের মার্বেলের মেঝেতে ছড়িয়ে পড়েছে। হালকা মৃদু এসির বাতাসে ঘরের পর্দাগুলো থেকে থেকে নড়ে উঠছে। কিং সাইজ খাটের উপরে শ্রেয়াংশু উপরে শুয়ে আছে। শরীরের উপরে পাতলা চাদর জড়ানো রয়েছে। শ্রেয়াংশুর শরীরে কোনো কাপড় না থাকায় শরীরের দগদগে ক্ষতগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তার। ক্ষতগুলো কোনটা কালচে বর্ণ ধারণ করে আছে, কোনটা রক্ত বের হওয়ার উপক্রম। সুদর্শন মানুষের পিঠে দাগগুলো বড্ড বেমানান লাগছে। কি করার, সবই তার নিয়তির খেলা। হঠাৎ করে শ্রেয়াংশুর ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শ্রেয়াংশুর ঘুম বরাবরই পাতলা, তাই ফোনের শব্দে শ্রেয়াংশু পিটপিট করে চোখ খুলে বালিশের নিচ থেকে ফোনটা বের করে দেখল স্ক্রিনে লেখা আছে জন। ফোনের স্ক্রিনে জন নাম দেখেই শ্রেয়াংশু নড়চড়ে উঠে খাটে হালকাভাবে হেলান দিয়ে বসলো। তাহলে পিছনে বেশি ভর দেয়নি, তাহলে ক্ষতগুলো থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শ্রেয়াংশু চোখগুলো বা হাতে ডলা দিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরল। উপাস থেকে জন বলল, হ্যালো পাপা। শ্রেয়াংশু হামি তুলে স্বাভাবিক কণ্ঠে বলল। বলো। জন উপাস থেকে বলল। হাউ আর ইউ পাপা? শ্রেয়াংশু বলল। আই এম ফাইন আপু। কিয়ৎক্ষণ থেমে আবার বলল, রিপোর্টগুলো বের হয়েছে কি? রিপোর্টের কথা শোনার পর জন কিয়ৎক্ষণ থেমে গেল। শ্রেয়াংশুর কথার উত্তর দিল না। এদিকে শ্রেয়াংশু উদ্বেগ নিয়ে বসে আছে। যদি একটু আশা থাকে তাহলে সংসারটাকে নতুন রূপে সাজানো যাবে। আপন করে নেবে তার শ্যামকন্যাকে। সকল প্রকার বাধা বিপত্তি থেকে ওই মেয়েটাকে রক্ষা করবে। কিছুক্ষণ নিস্তব্ধতা ভেঙে জন বলল, আমি হোয়াটসঅ্যাপে পিক দিয়েছি, তুমি চেক দাও। কথাটুকু বলে জন তাড়াতাড়ি করে ফোন কেটে দেয়। জনের বয়স বর্তমান 15 বছর। শ্রেয়াংশু তাকে আমেরিকার নিউ ইয়র্ক শহরে শিশুকালে কুড়িয়ে পায় ডাস্টবিনে। শ্রেয়াংশু তখন কোম্পানির জন্য একটা বড় ডিল করতে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যায়। সে সময় শ্রেয়াংশুর বিয়ে হয়নি। শ্রেয়াংশু আমেরিকা যাতায়াত করতে করতে ওই দেশের নাগরিকত্ব লাভ করে। এই নাগরিকত্বের জন্য শ্রেয়াংশু জনকে দত্তক নেয়, কিন্তু এই দেশে আনেনি এখনো। লোক রাখা আছে জনকে দেখাশোনা করার জন্য। শ্রেয়াংশু ভেবে রেখেছে 16 হলেই তাকে বাংলাদেশে নিয়ে আসবে। জন শ্রেয়াংশুকে পাপাই বলে রাখে। শ্রেয়াংশু ওর খুব সুন্দর একটা নাম দিয়েছে, শাহরিয়ার চৌধুরী। এই নাম নিয়ে জনকে অনেকেই বুলি করতে লাগে, তাই সেই নিজে নিজে নাম পাল্টে জনসন হয়ে বসে আছে। শ্রেয়াংশু তাকে কিছু বলেনি এই ব্যাপারে। জন যখন শ্রেয়াংশু অসুখের ব্যাপারে জানতে পারে তখন বয়স ছিল 9 কি 10 হবে। ছেলেটা তার পাপার অসুখের কথা শোনা মাত্র হার্ট অ্যাটাক করে অতটুকু বয়সে। শ্রেয়াংশু শ্রেয়া আর শ্রাবণকে শামীমা বেগমের কাছে রেখে জনকে রাত দিন সেবা করে সুস্থ করে তুলে। ওদিকে জন সারা দিন সারা রাত শ্রেয়াংশুর বুকে ঢুকে কান্না করত। জনের এইসব কিছুই জানতে পারার কথা ছিল না, কিন্তু নিয়তি হয়তো এমনটাই লেখা ছিল। শ্রেয়াংশু যার কাছে চিকিৎসা নেয় সে ছিল জনের ঘনিষ্ঠ বন্ধু আলভারেজের পাপা। আলভারেজ ওর পাপার সাথে দেখা করতে গিয়ে শ্রেয়াংশুর বিষয়ে সব জানতে পারে, এসেই জনকে বলে দেয়। জন বিশ্বাস করতে না চাইলে আলভারেজ তাকে ভিডিও দেখায়। ছেলেটা সেখানে অজ্ঞান হয়ে হার্ট অ্যাটাক করে। শ্রেয়াংশুর মুখে ফুটে উঠল ব্যথাতুর হাসি, কপালে জমল বিন্দু বিন্দু ঘাম। নিঃশ্বাস ভারী হয়ে এলো, বুকের ভেতরে উঠল অদৃশ্য ঝড়। সে বুঝতে পারছে জন কেন তাকে রিপোর্টের কথাগুলো বলল না। হয়তো হাতে আর কয়েকটা দিন আছে তার। শ্রেয়াংশু সহসা চোখ বন্ধ করতেই চোখের সামনে শ্রেয়া আর শ্রাবণের জনের মুখটা ভেসে উঠল। পরক্ষণে ভেসে উঠল শ্যামকন্যার বোকা বোকা কাণ্ডগুলো। শ্রেয়াংশু বিড়বিড় করে বলল, আল্লাহকে বলবো শ্যামকন্যা, পরের বার আমাকে যেন একান্ত তোমার করে সৃষ্টি করে, যেখানে আমার অসুস্থতা বাধা হয়ে দাঁড়াবে না। আমরা দুইজন করে তুলব ছোট্ট একটি সংসার। সেই সংসারে শ্রেয়া, শ্রাবণ, শাহরিয়া, আমি আর আমার শ্যামকন্যা থাকব। এইবার না পেলাম আক্ষেপ নেই, কিন্তু পরের বার আমি তোমার দাবি ছাড়ব না। কথাগুলো বলতে বলতে শ্রেয়াংশুর চোখের কোণে পানি গড়িয়ে পড়ল।
শ্রেয়াংশু আলগোছে চোখটা মুছে হোয়াটসঅ্যাপ খুললো কাঁপা কাঁপা আঙ্গুলে। হোয়াটসঅ্যাপ খুলতেই সামনে দৃশ্যমান রিপোর্ট। সেখানে স্পষ্ট লেখা আছে, খুব জোর 2 মাস তার হাতের সময় আছে, আর এই 2 মাসে কিছু একটা হয়ে যেতেও পারে। শ্রেয়াংশু ফোনটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার কাউকে কল দিয়ে বলল, দেখা করো আমার সাথে। বলেই ফোনটা কেটে আবার উপর হয়ে শুয়ে পড়ল শ্রেয়াংশু। সকাল 9টা। ইনায়া সবাইকে খাবার বেড়ে দিয়ে চলে গেল শামীমা বেগমের ঘরের দিকে। একটু আগেই মাইমুনা বেগম বলল তাকে নাকি উপরে রেখেছে কিছু বলার জন্য। ইনায়া আঁচল দিয়ে হাত মুছতে মুছতে সিঁড়ির উপরে দিয়ে উঠছে। তার উল্টো দিক দিয়ে আসছে শ্রেয়াংশু, শার্টের হাতা ঠিক করতে করতে। ইনায়ার সামনে এগিয়ে যেতে শ্রেয়াংশুর বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই শ্রেয়াংশু ইনায়ার কোমর আঁকড়ে ধরে উপরে টেনে দাঁড়িয়ে পড়ল। ইনায়ার বুকের ভিতরে ধূপপোকানিটা জোরে জোরে বিট করছে। সে শুকনো ঢোক গিলে শ্রেয়াংশুর দিকে তাকায়। শ্রেয়াংশু মুখাবয়ব স্থির ও সাবলীল। সে এক ঝটকায় ইনায়াকে ছেড়ে নিচে নেমে গেল, শার্টের হাত ঠিক করতে করতে। শ্রেয়াংশুর এই ব্যবহার ইনায়ার বুকের ভিতর ঝড়ের সৃষ্টি করলো। চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেল। ইনায়া আলগোছে মুছে সামনে এগিয়ে যেতে নিচে তাকাতে দেখলো শ্রেয়াংশু প্রিয়তার সাথে হেসে হেসে কথা বলছে। ইনায়ার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। চোখ দুটো আবারও ভিজে এলো তার। ইনায়া আর দাঁড়ালো না, এগিয়ে গেল শামীমার ঘরের দিকে। শ্রেয়াংশু আর চোখে দেখলো ইনায়া নেই। সে প্রিয়তার সাথে কিছু বলল না, এগিয়ে গেল গেটের দিকে। শ্রেয়াংশু বিড়বিড় করে বলল, আমি তোমার জন্য যোগ্য না শ্যামকন্যা। তোমার জন্য আমি নিজ দায়িত্বে রাজপুত্র খুঁজে আনব, যে তোমাকে মাথায় তুলে রাখবে। শ্রেয়াংশু কথাগুলো বলে বাইরে চলে গেল। শ্রাবণ টেবিলে বসে খাবার খেতে ব্যস্ত ছিল। পরে তার আব্বুর কণ্ঠ শুনে আর চোখে তার আব্বুর পায়ের দিকে তাকায়। পায়ে ব্যান্ডেজ করা দেখে শ্রাবণের মুখে এক টুকরো ক্ষীণ হাসি ফুটে। মনে মনে ইনায়াকে ধন্যবাদ জানাতে ভুলল না সে। ঘরের ভিতরে পিনপতন নীরবতা। শামীমা বেগম বিছানায় বসে আছে, তার থেকে কিছু দূরে ইনায়া দাঁড়িয়ে আছে। শামীমা বেগম নীরবতা ভেঙে বলল, তুমি আমাকে কতটা বিশ্বাস করো মা? শামীমা বেগমের এমন কথায় হকচকিয়ে গেল ইনায়া। সামনের মানুষটাকে সে নিজের থেকে বেশি বিশ্বাস করে, তাহলে এই কথা কেন বললো ইনায়া বুঝতে পারল না। ইনায়া অবাক স্বরে বলল, কেন আম্মা এগুলো বলতেছেন? শামীমা মুচকি হেসে বলল, এমনি জিজ্ঞেস করলাম, বলো তুমি। ইনায়া মুচকি হেসে বলল, মা এটা আবার কেমন কথা কন? বিশ্বাস কতটুকু করি? এ দুনিয়ায় আপন বলতে কেউ নাই। বাপের বাড়ি থেকে কত কষ্ট কত ভয় সাথে করে এই বাড়িতে আইছিলাম, কিন্তু আপনার আঁচলের ছায়া তলে আইসা আমার মনে হয়েছে আমি আরেকটা মা পাইছি। আল্লাহ আমার আরেকটা মা দিছে। আপনাকে আমি বিশ্বাস করি না, আমি আপনাকে আমার নিঃশ্বাসের মতো মানি। আপনি আমার পুরো অস্তিত্বের সাথে মিশে আছেন আম্মা। কথাগুলো বলতে বলতে ইনায়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। এদিকে শামীমা বেগমও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। শামীমা চোখ মুছে বলল, মার কথা মেনে নিবে তো মা? ইনায়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো কাঁদতে কাঁদতে। শামীমা বলল, আজকে তোকে পাত্রের মা দেখতে আসবে বিকালে। ছেলে আর্মির চাকরি করে, ছুটিতে আসবে, তখন বিয়ে হবে। আর আজকে এসে তোকে আংটি পরিয়ে যাবে। কথাগুলো শুনে ইনায়ার মনে হলো তার বুকে কেউ পাথর চাপা রেখেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হাঁসফাঁস করতে লাগলো মেয়েটা। ইনায়ার মনে হলো তার ভালোবাসার মানুষটা তার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে হারিয়ে গেল অন্ধকারে। 2 চোখ ছাপিয়ে পানির ধারা বইতে লাগলো। ইনায়া মনে মনে ভাবলো, তারে ছাড়া আমি কিভাবে অন্যের ঘরে যাব? সে আমার রেখে আরেকটা বিয়ে করলেও আমি তারে ছেড়ে অন্য কাউরের স্বামী মানতে পারব না। আল্লাহ, তুমি আমার মরণ দাও এই দিন দেখার আগে। শামীমা এর মধ্যেই একটা লাল শাড়ি এনে ইনায়ার শরীরে ফেলে বলল, আজকে এটা পরে তাদের সামনে যাবি। বলেই মুচকি হেসে মনে মনে বলল, আমাকে ক্ষমা করিস মা। সারা জীবন সুখে থাকার জন্য এতটুকু কষ্ট কিছুই না। একদিন আল্লাহ তোকে 2 হাত ভরে সুখ দান করবে, রানী হয়ে থাকবি সবার চোখে। কথাগুলো মনে মনে বলে শামীমা ইনায়াকে জড়িয়ে ধরল। আরেকবার ভেবে দেখ শ্রেয়াংশু, পরে আবার পস্তাতে না হয় তোকে। শ্রেয়াংশু ইরফানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি বলছি তুই ডিভোর্স পেপার রেডি করবি মানে করবি, এতে ভাবনা চিন্তার কি আছে? আশ্চর্য তো।
ইরফান তার হাত দুটোকে টেবিলের উপর রেখে কপালে গাঢ় ভাঁজ ফেলে বলল, চিন্তা ভাবনার অনেক কিছু আছে বন্ধু। তুই বলছিস ভাবিকে ডিভোর্স দিবে, কিন্তু তোর চোখ দুটো অন্য কথা বলছে। শ্রেয়াংশু ইরফানের কথা শুনে ঘাবড়ে গিয়ে বলল। কি যাতা কথাবার্তা বলছিস তুই? কিছুক্ষণ থেমে বলল, ডিভোর্সের কাগজ রেডি করতে না পারলে বলে দে পারবো না। এই বাংলাদেশে থোরাইনে উকিলের কম পড়েছে, তাদের কাছ থেকে ডিভোর্স পেপার রেডি করে নেব। কথাগুলো এক নাগারে বলে শ্রেয়াংশু তার চেয়ার থেকে উঠতে নিলেই ইরফান তার ডান হাত আঁকড়ে ধরে বিরক্তির স্বরে বলল, কি ছেলে মানুষই করছিস শ্রেয়াংশু? তুই বল আমি কোনটা মিথ্যা কথা বলছি। মানছি আমি তোদের বয়সের আকাশ পাতাল তফাৎ, কিন্তু ভালোবাসার কাছে সব তুচ্ছ। তোর চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পাচ্ছি ভাবির জন্য। ইনফ্যাক্ট ভাবির চোখে তোর প্রতি একটা অদ্ভুত টান অনুভব করেছি আমি। তাই বলছি, জীবনটাকে হেলায় হেলায় না নিয়ে একটু সিরিয়াস হ। একটু সময় দে মেয়েটাকে, নিজেকেও সময় দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। এই ডিভোর্সের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে দে। শ্রেয়াংশু হাতটাকে এক ঝটকায় সরিয়ে এনে বলল, আমি জ্ঞান শুনতে আসিনি ইরফান, ডিভোর্স পেপার তাড়াতাড়ি রেডি করে রাখবি। ইরফান রাশভারী গলায় বলল। সত্যিই তো? ইরফানের রাশভারী গলা শুনে ভরকে যায় শ্রেয়াংশু। সে এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে বলল। সত্যি বলছি। ইরফান বুঝতে পারছে শ্রেয়াংশু এই দুটো শব্দ বলতে কতটা অস্থির হয়ে উঠেছে। এমনকি সে দেখলো শ্রেয়াংশু ডান হাতটা অস্বাভাবিকভাবে কেঁপে কেঁপে উঠছে। ইরফান কিছু বলতে যাবে তার আগে শ্রেয়াংশু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, আমি কালকে আসবো ডিভোর্স পেপার নিতে, তুই সবকিছু ঠিকঠাক করে রাখবি। বলেই বেরিয়ে কফি শপ থেকে। ইরফান শ্রেয়াংশু যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমি এমনি এমনি উকিল হইনি বন্ধু। তুমি কিছু একটা আড়াল করতে চাইছো তা ভালো মতো বুঝতে পারছি আমি। আচ্ছা কোনো ব্যাপার না, আমি তোমার সব খোঁজ খবর বের করছি। কথাগুলো বলে ইরফান কাউকে কল দিয়ে বলল, আমার অফিসে দেখা করো ডিটেকটিভ রোহান। সন্ধ্যা 7টা। ইনায়া ড্রেসিং টেবিলে মাথা নিচু করে বসে আছে, চোখ দুটো নিবদ্ধ হাতের লাল পাড়ের সাদা জামদানির শাড়িটার দিকে। এই শাড়ি পরে তাকে পাত্রের মায়ের সামনে গিয়ে নাকি বসতে হবে। ইনায়া চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে শাড়িটার উপরে। বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে খুব। ইনায়ার মনে হচ্ছে আজকে সব কিছু শেষ হয়ে যাবে তার। বিয়ের প্রথম ঠিক এমন একটা শাড়ি পরেছিল তার স্বামীর নামে, আর আজকে পরবে আরেকজন পুরুষের নামে, যার নামে নতুন করে তাকে সাজিয়ে তুলতে হবে। ইনায়া ডুকরে কেঁদে উঠল। এমন সময় ঘাড়ে হাত দিল কেউ। ইনায়া চট করে ঘুরে তাকিয়ে দেখল শামীমা বেগম দাঁড়িয়ে আছে। ইনায়া আলগোছে চোখের পানিটুকু মুছে ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, আম্মা আপনি? শামীমা বেগম শান্ত গলায় বলল। কান্না কেন করছো মা? ইনায়া হকচকিয়ে গেল শামীমা বেগমের প্রশ্ন শুনে। ইনায়া ব্যতিব্যস্ত হয়ে বলল, না না মা, আমি কাঁদিনি। শামীমা বেগম পলক্ষীন চাহনি দিয়ে ইনায়ার দিকে তাকিয়ে বলল, আমি এমনি এমনি এত 4 ছেলে মেয়ের মা হইনি। আর তুমি আমাকে আম্মা বলে ডাকো ইনায়া। আম্মা যদি তার মেয়ের কষ্ট বুঝতে না পারে তাহলে কি বুঝবে বলতে পারো আমায়? কিছুক্ষণ চুপ করে আবার বলল, আমি জানি শ্রেয়াংশুকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা চারটেখানিক ব্যাপার না। আমিও তো চেয়েছিলাম ছেলেটার সাথে তুমি সুখে সংসার করো, কিন্তু সেটা তো আর হওয়ার নয়। আমার ছেলে আমার কথার অবাধ্য হয়ে আরেকজনকে বিয়ে করে আনলো। নিজের স্বামীর পাশে অন্য মেয়েকে তোমার ছোট হৃদয় কতটা ক্ষতবিক্ষত হয়েছে তা আমি বুঝতে পেরেছি। কতদিন রাতের অন্ধকারে ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে কান্না করেছ, সব আমি জানি ইনায়া। তাই তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার ছোট প্রয়াস আমার। আমি চাই তোমাকে যে সুখের সংসারটা আমার বাড়িতে দেখতে চেয়েছি সেটা অন্যের বাড়িতে হোক। আমার ছোট মেয়েটা সুখী থাকুক আজীবন। কথাগুলো বলতে বলতে শামীমা বেগমের চোখ ছলছল হয়ে গেল। আর ইনায়া তো মাথা নিচু করে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে তার। শামীমা ইনায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নিজেকে তৈরি করো। যে তোমাকে গ্রহণ করেনি তার জন্য অযথা কষ্ট না পেয়ে সামনে এগিয়ে যাও ইনায়া। শামীমা বেগম কথাগুলো বলে নিচে চলে গেল। ইনায়ার হবু শাশুড়ি এলো বলে ইনায়া কাঁদতে কাঁদতে বলল, আমার খুব কষ্ট হইতেছে আম্মা। আমার একটু ভালোবাসলে তার কি এমন ক্ষতি হইতো? আল্লাহ, আমি সহ্য করতে পারতেছি না।
2.5 বছর মানুষটার আশায় বুক বাইধা রাখলাম, কত দিন শুনছি, কত রাত গুনছি, এইটাই ভাবছি যে একদিন ফিরবো, আয়সা আমার বুকের মধ্যে জড়ায় কইবো আমি আইছি। কিন্তু সে ফিরলো ঠিকই, তবে আমার লাইগা না, সাথে করে নিয়ে আইলো আরেকটা বউ। সব স্বপ্ন, সব আশা এক পলকেই শেষ হয়ে গেল। আমি কি এতটাই অমূল্য আছিলাম? আমার ভালোবাসার একটু দাম আসিল না? যে মানুষটার নামে নিজের জীবন লিখে দিছিলাম, তার জীবনে আমার নামটাও নাই। আর আম্মা কইতেছে নতুন করে জীবনটা শুরু কর, আরেকটা বিয়ে করলে আমি নাকি অনেক সুখে থাকবো। কিন্তু কেউ কি কইতে পারবো ভাঙা বুক নিয়ে আমি কি করে নতুন স্বপ্ন দেখবো? যে মনটা একবার মইরা গেছে ভালোবাসার মানুষের অভাবে, সেই মনটা আর বাচ্চা উঠবো কোনো দিন? তারে কতটা ভালোবাসছিলাম, আর এই ভালোবাসার পুরস্কার হইল নিজের ঘরে পর মানুষ হয়ে থাকা। যদি ভালোবাসার এই পরিণতি হয়, তাহলে এই ভালোবাসা কারো কপালে লিখো না আল্লাহ। কথাগুলো বলতে বলতে ইনায়া কান্নায় ভেঙে পড়ল। দরজার আড়াল থেকে শ্রাবণ প্রতিটা কথা শুনতে পেল। সে শান্ত দৃষ্টিতে একবার ইনায়ার দিকে তাকিয়ে চলে গেল তার ঘরে। ইনায়াকে দেখতে এসেছে একজন মধ্যবয়সী মেয়ে, বয়স আনুমানিক 45 বছর হবে। পাশেই বসে আছে। মেয়েটার পরনে মেরুন কালারের জামদানি শাড়ি, গায়ের রং ধবধবে ফর্সা হওয়ার কারণে শাড়িটা বেশ মানাচ্ছে মেয়েটাকে। হাতে ভারী ভারী নকশা করা সোনার বালা, চুলগুলো খোপা করে পিছনে রাখা আছে। মেয়েটার পাশে একটা ছেলে বসে। ছেলেটার পরনে র্যাপিড জিন্স, সাদা কালো প্লেন টি শার্ট, গায়ের রং অতিমাত্রায় সাদা, যাকে বলে বিদেশিদের মতো দেখতে। চোখের মণিগুলো ধূসর বর্ণের, চুলগুলো গোছানো, পায়ে বুট জুতো, কানে গুজে আছে ইয়ারফোন। ছেলেটার মুখটা গম্ভীর করে ফোন দেখতে ব্যস্ত। বয়স আনুমানিক 28 হবে। মেয়েটা শামীমা বেগমের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, মেয়ে ডাকুন আপা, ইপ্তি এইমাত্র ফিরে যাবে আর্মি ক্যান্টনমেন্টে, বাইরে গাড়ি অপেক্ষা করছে। কথাটুকু বলে পাশে ছেলেটার দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, ফোনটা রেখে একটু সুন্দর করে বসে থাকো ইপ্তি, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, তোমার ব্যবহারের জন্য বিয়েটা ভাঙলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, মনে রেখো তুমি। ইপ্তি চবর্গীয় সূচক উচ্চারণ করে মেয়েটার দিকে তাকিয়ে বলল, এর থেকে ভালো ব্যবহার করতে পারবো না মম, তবু তুমি যদি বারবার একই কথা বলো তাহলে আই ডোন্ট কেয়ার। কথাটুকু আস্তে আস্তে বলে আবার ফোন দেখতে লাগলো ইফতি। শামীমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে ইফতির দিকে তাকিয়ে আছে। এই ছেলেটার সাথে ইনায়ার বিয়ের কথা চলছে। প্রথমে বলেছিল ছেলে আসবে, পুনরায় ফোন করে বলেছে ছেলেকে সাথে নিয়ে মেয়েকে দেখতে আসবে। ছেলেটাকে শামীমা বেগমের বেশ মনে ধরেছে। শুধু ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে আসার কারণে একটু গায়ে ওই করছে তার মনটা। শামীমা বেগমের পাশেই বসে আছে প্রিয়তা নিশা রিমঝিম। নিশা রিমঝিম ছেলেটার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এত সুন্দর ছেলে এর আগে কখনো দেখেনি তারা। দুজনে ফিসফিস করে কি বলছে, আর প্রিয়তা তার মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। সে নিশ্চুপ হয়ে বসে সবার কর্মকাণ্ডগুলো দেখছে। এরই মধ্যে মাইমুনা বেগম ইনায়াকে নিয়ে হাজির হলো ড্রয়িং রুমে। পরনে লাল শাড়ি, গা ভর্তি গহনা, চুলগুলো পিঠে ছড়িয়ে আছে, পায়ে নুপুর। তার কোল দখল করে বসে আছে ছোট্ট শ্রেয়া। শ্রেয়া ইনায়ার গহনাগুলো নাড়াচাড়া করতে ব্যস্ত, যেন গহনাগুলো আজকে তার খেলনা হয়ে গিয়েছে। মাইমুনা বলেছিল সে শ্রেয়াকে নিতে চায়, ইনায়া দেয়নি। সে বাচ্চাটাকে বুকে আঁকড়ে ধরে হাজির হলো ড্রয়িং রুমে। শামীমা বেগম ইনায়াকে দেখা মাত্র বলে উঠল, ইনায়া মা, তুমি এদিকে এসে বসো। শামীমা বেগমের কথা শেষ হওয়ার আগেই ইফতির মম ইফা বেগম উঠে এসে ইনায়ার ডান হাত ধরে বলল, আরে মা, তুমি আমার পাশে বসবে, চলো। শ্রেয়া অচেনা মহিলাকে দেখে ইফা বেগমের হাতে খামচি দিয়ে বলল, চালুন আমার আম্মুকে। ইভা বেগম বুঝতে পারল না এই ছোট্ট মেয়েটা কেন আম্মু বলছে তাদের হবু বৌমাকে। শামীমা বেগম নড়ে চড়ে বসলো শ্রেয়ার কথা শুনে। এইভাবে মেয়েটা আম্মু আম্মু বলে ডাকলে নির্ঘাত বিয়েটা ভেঙে যাবে। শামীমা বেগম প্রসঙ্গ পাল্টে বলল, আরে আপা, আপনি বসুন, ইনায়া আপনার কাছে বসছে। বলেই উঠে এসে শ্রেয়ার সামনে দাঁড়িয়ে বলল, দাদু ভাই, আমার কাছে এসো, তোমাকে চকলেট দেব। বলেই হাত বাড়িয়ে নিয়ে নেয় শ্রেয়াকে। শ্রেয়াও চলে গেল চকলেট খাওয়ার জন্য। ইনায়ার চোখের কোণে এক বিন্দু পানি জমল।
শ্রেয়াকে এইভাবে তার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। ইফা বেগম এগিয়ে এসে ইনায়ার ডান হাত ধরে বলল। চলো মা। ইনায়া মাথা তুলে সামনে তাকাতেই দেখলো শ্রেয়াংশু দরজার কাছে দাঁড়িয়ে আছে, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রেয়াংশুর চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, পরনের শার্টটা অতিমাত্রায় কুঁচকে আছে, মুখে ফ্যাকাশনে বর্ণ ধারণ করে আছে শ্রেয়াংশুর। ইনায়ার পায়ের গতি কমে এলো, শ্রেয়াংশুর দিকে তাকিয়ে রইল। ইভা বেগম ইনায়াকে দাঁড়াতে দেখে আবার বলল। চলো মা। ইনায়ার সম্বিত ফিরে পেয়ে এক বুক কষ্ট নিয়ে এগিয়ে গেল সোফার দিকে। মনটা পড়ে রইল সেই মানুষটার প্রাণে। শ্রেয়াংশু আর কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরজা থেকে ফিরে গেল। ফিরে যেতে শ্রেয়াংশুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো গালে। তার বুঝতে বাকি রইল না এই লোকগুলো তার শ্যামকন্যাকে দেখতে এসেছে। তার মরণ ব্যাধির কারণে আজকে তার শ্যামকন্যা অন্য কারো হতে যাচ্ছে। শ্রেয়াংশু যত বাড়ি থেকে বের হতে লাগলো তার মনে হলো সে তার শ্যামকন্যা থেকে দূরে সরে যাচ্ছে। শ্রেয়াংশু বিড়বিড় করে বলল। একটা অসমাপ্ত বিদায়, আর সারা জীবনে না ফেরা এক বিকেল, আমার শেষ বিকেলের অপেক্ষা। আমি কারো মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না। আই নিড ইউ মাই বিউটিফুল কেয়ারিং। জানি না কেন তোমাকে আমি এই নামে সম্বোধন করলাম, বাট মনে হলো তুমি এই নামের উপযুক্ত ব্যক্তি, যে আমার পাথরের মতো হৃদয় শিহরণ জাগিয়ে তুলেছে। তোমার কথা বলা, ভীতু চাহনি, কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে ঠোঁটটাকে দাঁত দিয়ে চেপে ধরা, সবকিছু আমাকে বিহমিত করেছে। ইপ্তি কথাগুলো এক নাগারে বলল ইনায়ের উদ্দেশ্যে। আর ইনায়া তার সামনে পাথরের মতো বসে আছে, মুখের অভিব্যক্তি স্থির আর সাবলীল হয়ে আছে। ইপ্তি ইনায়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। তুমি কিছু বলবে না? আমাকে তোমার কেমন লাগলো? ইনায়া আস্তে আস্তে মাথা উঁচু করে ইপ্তির দিকে তাকায়। কি বলবে এই লোকটাকে নিয়ে? তার মনে তো অন্যজনের বাস। ইনায়া দীর্ঘশ্বাস ফেল। কিয়ৎক্ষণ আগে শামীমা বেগম তাদেরকে এক ঘরে পাঠিয়েছে কথা বলার জন্য। ইনায়া প্রথমে গায়েগুক করলেও পরের বার বাধ্য হয়ে আসতে হয়। আর ইপ্তি এক কথায় চলে এসেছে। লেফটেন্যান্ট জেনারেল ইপ্তি শিকদার অস্থির হয়ে উঠল ইনায়ের উত্তর জানার জন্য। পুরো ঘরের নিস্তব্ধতা ভেঙে ইনায়া ইপ্তির দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। আমি আর বিয়ে করবো না। ইনায়ার কথা শুনে ইপ্তির মুখে ফুটে উঠল মুচকি হাসি। হয়তো ছেলেটা জানতো মেয়েটা এই কথাটাই বলবে। ইপ্তি ইনায়ের সামনে বসে পড়ল হাঁটু মুড়ে। ইনায়া হকচকে উঠতে নিলে ইপ্তি বলল। আমি জানি কেন তুমি বিয়ে করতে রাজি হচ্ছ না। তার আগে সরি বলছি, কারণ আমি কারো প্রাইভেট বিষয় একদম নাক গলানো পছন্দ করি না। আর আরেকবার সরি তোমাকে তুমি করে বলার জন্য। আমি তোমার কষ্টটা অনুভব করতে পারছি ইয়ানা। তোমার সারা মন জুড়ে রয়েছে শ্রেয়সী চৌধুরী, যে বর্তমান বউ থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করে এনেছে। আমি সব জানি। এখানে আসার আগে তোমার অতীত বর্তমান সব আমার জানা। যে তোমাকে বউ বলে স্বীকার করেনি, তার জন্য কেন এত কষ্ট পেতে হবে তোমায়? তুমিও ভালো কিছু ডিজার্ভ করো। এতটুকু বলে ইনায়ের দিকে তাকায়। ইনায়া ছলছল চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইপ্তি আবার বলল। আমাকে মনে জায়গা দিতে হবে না, আমাকে তোমার চরণে ঠাঁই দিও। পরক্ষণেই বলল। তুমি শুনে রাখো, আমি বিয়ে করলে তোমাকেই করব। স্নিগ্ধ পরি না হলে এই ইফতি শিকদার আজীবন আইবুড়ো থাকবে। কতটুকু শেষ করে ইপ্তি বাইরে চলে গেল। আর ইনায়ার কোলে রেখে গেল সাদা রুমাল, যা ইনায়ারও চক্ষুগোচর হয়নি। ইনায়া ইপ্তির যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। শ্রেয়াংশু বসে আছে ক্লাবে, একের পর এক মদের বোতল শেষ করছে। তবুও তার বুকের ভিতরটা শান্ত হচ্ছে না। কতবার মনকে বলছে আরেকটা বোতল পান করলে বুকের ভিতরে অদৃশ্য ঝড়টা বন্ধ হয়ে যাবে। কিন্তু কিসের কি? আজকে যেন তার বুকের অসহ্য দহন থামার নাম নেই। বারবার চোখের সামনে ইনায়ের মুখটা ভেসে উঠছে। মেয়েটা কেমন করে সেজে পাত্রপক্ষের সামনে বসেছিল। তার বিয়ে করা স্ত্রী অন্যের সামনে বসেছে, আর সে কাপুরুষের মতো করে দেখে চলে এসেছে।
শ্রেয়াংশু কথাগুলো ভাবতে ভাবতে আরেক বোতল চুমুক দিল। কিয়ৎক্ষণ ঝিম ধরে বসে থাকার পর উঠে বাইরে চলে গেল। ক্লাবের অসহ্য মিউজিক আর মানুষের হট্টগোলে মনটা আরও অশান্ত লাগছে। রাত 11টা। ইনায়া শ্রেয়াকে ঘুম পাড়িয়ে ঘুমাতে গিয়ে চোখ পড়ল পানির জগটা একদম খালি। সে ঘরের ড্রিম লাইট জ্বালিয়ে বাইরে এলো পানি আনতে। এমন সময় পিছন থেকে শ্রাবণ বলল। কোথায় যাবেন? হঠাৎ করে শ্রাবণের কণ্ঠ শুনে ইনায়া ভয় পেয়ে গেল। সে কোনো রকমে নিজেকে শান্ত করে বলল। নিচে যাবো পানি আনতে। শ্রাবণ ছোট্ট করে বলল। ও ইনায়াও আর কিছু না বলে সামনে এগিয়ে যেতে নিলেই শ্রাবণ আবার বলল। আপনি সত্যি বিয়ে করবেন আন্টি? ইনায়ের পায়ের গতি কমে গেল শ্রাবণের কথা শুনে। চোখ দুটো পানিতে টইটম্বুর হয়ে গেল। তবুও ঘুরল না মেয়েটা। ওখানেই মাথা নাড়ি হ্যাঁ বোঝালো। শ্রাবণ শান্ত কণ্ঠে বলল। ও ইনায়া আর দাঁড়ালো না, চলে গেল রান্নাঘরে। এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো শব্দ করে কেঁদেই ফেলবে মেয়েটা। শ্রাবণ ইনায়া যাওয়ার দিকে তাকিয়ে চলে গেল তার ঘরে। ইনায়া রান্নাঘরের এক কোণায় বসে আছে। চোখ দুটো দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। চোখের সামনে ভেসে উঠছে শ্রেয়াংশু চৌধুরী বিদেশ থেকে সাথে করে বউ আনার মুহূর্তটা। ইনায়া বিড়বিড় করে বলল। আপনার আমি কোনোদিন ক্ষমা করব না। আমার যে কষ্ট প্রতিনিয়ত দিলেন সেই কষ্ট আপনিও পাইবেন শ্রেয়াংশু চৌধুরী। আমার সব আশা সব স্বপ্ন ধ্বংস করে দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আইলেন আপনি। কথাগুলো বলতে বলতে ইনায়ার গড়া ধরে আসলো কান্নায়। সে মুখে হাত দিয়ে গুমড়ে গুমড়ে কেঁদে উঠল, যেন তার কান্নার শব্দ কারো কানে না ছায়। ইনায়া কাঁদতে কাঁদতে মাথা তুলে সামনে তাকাতে আবছা আলোতে দেখতে পেল শ্রেয়াংশুকে। শ্রেয়াংশু তাকে দেখতে পায়নি। সে তো শোবার হাতল ধরে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ ইনায়ার কান্না বন্ধ হয়ে গেল। সে আলগোছে চোখের পানি মুছে নেয়। কাউকে তার কান্না দেখাতে চায় না সে, বিশেষ করে এই মানুষটাকে যে তাকে এত যত্ন করে কষ্টগুলো উপহার দিয়েছে। সে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে পানি বের করে সিঁড়ির কাছে যেতেই কিছু পড়ার শব্দ শুনতে পায়। ইনায়া প্রথমে পাত্তা না দিয়ে কয়েকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে নিলেই মনে পড়ল শ্রেয়াংশুর কথা। মনের ভিতরটা কু গাইতে লাগলো ইনায়ার। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল শ্রেয়াংশু মেঝেতে উপর হয়ে বসে আছে। ইনায়া পুরো পৃথিবীটা থমকে গেল এক লহমায়। দিক বিদিক শূন্য হয়ে ছুটে এলো শ্রেয়াংশুর কাছে। শ্রেয়াংশুর কাছে আসতেই তার নাকে এলো বিদঘুটে গন্ধ। তার বুঝতে বাকি রইল না উনি মদ খেয়ে বাড়িতে এসেছে। হাতের জগটা টেবিলে রেখে শ্রেয়াংশুর ভারী শরীরটাকে কোনো রকমে সোজা করে মাথাটাকে উড়ুর উপরে নিয়ে বলল। এই যে কি হইলো, আপনি উঠুন। এই যে শুনতে পাইতেছেন, উঠুন। ইনায়া শ্রেয়াংশুর গালে আলতো করে মারতে মারতে কথাগুলো বলল। এভাবে কিয়ৎক্ষণ ডাকার পর যখন না উঠল, তখন ইনায়া হাতের কাছে জগের পানি থেকে সামান্য পানি শ্রেয়াংশুর মুখে ছিটিয়ে দেয়। মুখে পানি পড়ার জন্য শ্রেয়াংশু হালকা একটু নড়ে চড়ে উঠল, যেটা আবছা আলোতে বোঝা গেল না খুব একটা। ইনায়া আরেকবার পানি মারতে নিলেই শ্রেয়াংশু অস্পষ্ট স্বরে বলে উঠল। মা